আজকে আমরা পড়ে শোনাব শাহরিয়ার কবিরের বহুরূপীর দশম ও শেষ পর্ব। পর্ব 10, সব ভালো যার শেষ ভালো। ছোটন যখন ঘুমিয়েছে তখন বাড়ির মসজিদে ফজরের আজান হচ্ছিল। ঘুম ভাঙল দিদার ডাকে। চাপা গলায় দিদা ওকে বলছিলেন, ওরে ছোড়া, ওঠ না, আর কত ঘুমাবি। চোখ মেলে তাকাতেই দিদা বললেন, এক্ষুনি নাস্তা করে নে, আমার সঙ্গে এক জায়গায় যাবি। ঝন্টু, রন্টু আর মিতু আগেই উঠে গেছে। দিদাকে খুব উত্তেজিত মনে হচ্ছিল। ছোটন বলল, ইতুর কোনো খোঁজ পেয়েছো দিদা? কোনো কথা নয়, চাপা গলায় দিদা বললেন, যা বলছি তাই কর, নাস্তা করে আমার ঘরে আয়। নিচে এসে ঝটপট মুখ হাত ধুয়ে নাস্তা করে ছোটন দিদার ঘরে এলো। পরনের কাপড় বদলে গায়ে শাল জড়িয়ে তিনি ওর জন্য অপেক্ষা করছিলেন। বললেন, রিমকিদের বাসায় চল, ডাক্তার ছোড়ার সঙ্গে জরুরি কথা আছে। ছোটনের হাত ধরে দিদা বেরিয়ে এলেন ঘর থেকে। সিঁড়ি দিয়ে নামতে নামতে ছোটন অবাক হয়ে বলল, কি হয়েছে দিদা, কিছু বলছো না কেন? ছোটকা কি হীরের নেকলেসটা বেচে দিয়েছে? আহ, চুপ চুপ, নেকলেস নিয়ে কোনো কথা নয়। বাইরের রোয়াকে বসেছিল রন্টু, ঝন্টু আর মিতু। দিদা আর ছোটনকে বেরোতে দেখে ওরা কোরাসে জানতে চাইল, কোথায় যাচ্ছ দিদা? ছোটন দিদার মুখের দিকে তাকালো। দিদা অসহায় গলায় বললেন, রিমকিদের বাড়িতে। আমরাও যাব। আসতে বল, চাপা গলায় ধমক দিলেন দিদা। যেতে চাইলে যাবি, ডাক্তারের সঙ্গে আমার প্রাইভেট কথা আছে, ওখানে কারো থাকা চলবে না। ওরা তিনজন অবাক হয়ে দিদা আর ছোটনের সঙ্গী হলো। রিমকির নানিও কম অবাক হলেন না দিদাকে দেখে। বললেন, কোনো বিপদ হয়নি তো বুবু? কাষ্ঠ হেসে দিদা বললেন, মাথার উপর পাহাড় সমান বিপদ। কোন বিপদটা হতে বাকি আছে বোন? আগে আমি একটা প্রাইভেট টেলিফোন করব, তারপর ডাক্তারের সঙ্গে কিছু কথা বলবো। ওপর থেকে ওদের দেখে রিমকি সিমকি নেমে এসেছে। রিমকির নানি দিদাকে নিয়ে গেলেন। রিমকি অবাক হয়ে বলল, দিদা কেন এসেছেন? ইতুর কিছু হয়নি তো? ছোটন বলল, ইতুর খবর পাইনি। সাইফ ভাইয়ের সঙ্গে দিদা কি প্রাইভেট কথা বলবেন তাও জানি না। দিদার চেহারা দেখে মনে হলো সাংঘাতিক কিছু একটা তিনি জেনে ফেলেছেন। বিজ্ঞের মতো বলল রিমকি। কি জেনেছেন? জানতে চাইল ঝন্টু। ইতু কিংবা নেকলেস চুরির কোনো ব্যাপার? ছোটন চিন্তিত গলায় বলল, আমি ভাবছি বাড়িতে টেলিফোন থাকতে দিদা এখানে কেন ফোন করতে এলেন? তোমাদের টেলিফোন খারাপও তো হতে পারে। তা না হয় হলো, প্রাইভেট কথা কার সঙ্গে বলবেন? সব জানতার মতো রিমকি বলল, মনে হচ্ছে দিদা কোনো প্রাইভেট ডিটেকটিভের সঙ্গে কথা বলতে চান। রন্টু বলল, এহতেশাম ভাইয়ার সঙ্গেও কথা বলতে পারেন, তার নাকি ওপরের মহলের লোকজনের সঙ্গে ভারী খাতির। ছোটনরা কথা বলছিল রিমকিদের বসার ঘরে। ছোটন যেখানে বসেছিল সেখান থেকে দোতলায় ওঠার সিঁড়ি দেখা যায়। রিমকিদের সঙ্গে কথা বলার সময় ও লক্ষ্য রাখছিল দিদা কখন নিচে নামেন। খুব বেশি হলে 15 মিনিট দোতলায় ছিলেন দিদা। তারপর রিমকির মা আর সাইফকে নিয়ে নিচে নামলেন। ছোটন বুঝল দিদার প্রাইভেট কথা শেষ হয়েছে। সাইফের সঙ্গে কথা বলছিল দিদা। শুধু ওর শেষ কথাটাই ওদের কানে এলো, সাবধান, কাক পক্ষীটিও যেন টের না পায়। আপনি নিশ্চিন্ত থাকুন দিদা, যেভাবে বলেছেন সব কিছু সেভাবেই হবে। এই বলে সাইফ কাউকে আর কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেল। ছোটনদের ওপর চোখ পড়ল দিদার। মুখ টিপে হেসে বললেন, এরই মধ্যে আড্ডায় জমে গেছিস মনে হচ্ছে। সিমকি পুট করে বলল, আমরা কি এখন ক্যারাম খেলতে পারি দিদা? খুব পারিস, তবে ক্যারাম খেলতে নিশ্চয় 5 জন লাগে না? ছোটন আমার সঙ্গে আয়। ক্যারাম খেলতে ছোটনেরও ইচ্ছা ছিল না। ওর মনে হলো দারুণ উত্তেজনাকর কিছু ঘটতে যাচ্ছে বাড়িতে। দিদার সঙ্গে আসতে পেরে ও খুশিই হলো। ঘরে এসে দিদা সবেমাত্র পানের বাটা নিয়ে বসেছেন। হন্তদন্ত হয়ে ঢুকলেন ভূপালী জেঠিমা। বললেন, বহুত মুসিবত হয়ে গেল চাচিজান, আপনি ছিলেন না। একটু আগে ভূপাল থেকে জরুরি টেলিফোন আসলো। আপনার ভাঞ্জার তবিয়ত বহুত খারাপ আছে, আমাকে তুরন্ত যেতে বলেছে। দিদা উদ্বিগ্ন হয়ে বললেন, সে কি রাঙা বউ, কি হয়েছে আশফাক উদ্দিনের?
ভূপালী জেঠিমা কাঁদো কাঁদো গলায় বললেন, মালুম না আছে চাচি যান, আমাদের এক পড়োশান বলল, বহু বিবি জলদি চালা আও, ভাই সাব কি তবিয়ত নামাজ হ্যায়। তারপর টেলিফোন লাইনটা কেটে গেল। একবার কি তুমি ট্রাঙ্ক কল করবে? না চাচি যান, 2 রোজ লেগে যাবে লাইন পেতে। আমার বহুত পেরেশান লাগছে। আপনি মেহেরবানি করে কাউকে বলুন আমার টিকিটটা আজ নয়তো কালকের করিয়ে দিতে। ওটা করা যাবে রাঙাবো, কিন্তু জাহানারার বিয়েতে তুমি থাকবে না, ভাবতেই যে খারাপ লাগছে আমার। আমি খাস দিল থেকে দোয়া করব জাহানারা বিটিয়াকে। ও বহুত আচ্ছা লাড়কি আছে চাচি যান। মির্জা এহতেশামের সাথে শাদি হলে ও হামেশা খুশ থাকবে। ঠিক আছে রাঙাবো, তোমার এত বড় বিপদ জেনে আর বিয়ে খেতে বলবো না। টিকিটটা দাও, আমি কলিমুদ্দিনকে পাঠাচ্ছি এয়ার ইন্ডিয়ার অফিসে। টিকিট ভূপালী জেঠিমার হাতেই ছিল। ওটা ছোটনকে দিয়ে দিদা বললেন, কলিমুদ্দিনকে নিয়ে এখনই যা, আজকের সিট পেলেই সবচেয়ে ভালো হয়। কলিমুদ্দিন মানে ছোটকা। হীরের নেকলেসের ঘটনা জানার পরও দিদা কেন ছোটকাকে নিয়ে যেতে বলছেন কিছুই বুঝতে পারল না ছোটন। ভূপালী জেঠিমার ট্রাঙ্ক কল আসা মানে বাড়ির টেলিফোন ঠিকই আছে, তবু দিদা ফোন করতে কেন গেলেন রিমকিদের বাড়িতে? কার সঙ্গে দিদা এমন কি কথা বলেছেন যা নিজেদের টেলিফোনে বলা যেত না? মাঝে মাঝে দিদার আচরণ বাড়ির সবার কাছে রহস্যময় মনে হয়। এয়ার ইন্ডিয়ার সন্ধ্যার ফ্লাইটে একটাই সিট খালি ছিল। কাউন্টারের মহিলাটি মিষ্টি হেসে বললেন, আপনাদের কপাল ভালো, 1 ঘন্টা আগে এলেও পেতেন না। একটু আগে একজন জানিয়েছেন তিনি যেতে পারবেন না। বাড়ি ফেরার পথে ছোটকা একগাল হেসে ছোটনকে বললেন, আমাদের কেন কপাল ভালো হতে যাবে? কপাল ভালো ভূপালী জেঠিমার। ওর এবাদত বন্দেগীর কিরকম তেজ দেখেছিস? আজ যেতে চাইলেন, অমনি একজন প্যাসেঞ্জার টিকিট বাতিল করল। কথা বলার সময় ভক্তিতে ছোটকার গলা গদগদ করছিল। সেদিন নেকলেস নিয়ে ওকে স্বর্ণকারের দোকানে যেতে দেখার পর থেকে ছোটন ওর সঙ্গে সহজভাবে কথা বলতে পারছিল না। কিন্তু বাড়িতে সবাই ছোটকার এই কথায় খুব গুরুত্ব দিল। গম্ভীর হয়ে বড় ফুপি বললেন, হবে না কেন? কত বড় পীর বংশের মেয়ে। ভূপালী জেঠিমা চলে যাচ্ছেন, এ খবর পাড়ায় ছড়িয়ে পড়েছে। বেশ কয়েকজন বয়স্ক মহিলা ওকে ঘিরে বসে আছেন। দুঃখীর মা পালিয়ে যাওয়ার পর সকাল থেকে কাজে লেগেছে বদনার মা। দফায় দফায় চা দেওয়ার জন্য দোতলায় উঠলেও ওর মুখে হাসি মাখানো ছিল। সকালে এসেই ও শ্বশুরের বাতের জন্য তেল পরিয়ে নিয়েছে ভূপালী জেঠিমার কাছ থেকে। এ সুযোগ গিরিবালা ধোপানিও ছাড়েনি। ভূপালী জেঠিমা ঘন ঘন রুমালে চোখ মুছছেন। পাড়ার গরিব মানুষদের আনা ঘটির পানি আর বাটির তেলে দোয়া পড়ে ফু দিচ্ছেন। পাড়ার মহিলারা দুঃখী মানুষের জন্য ওর দয়ামায়া দেখে অভিভূত হয়ে গেল। ছোটনকে দিদা বললেন, আজ সারাদিন কেউ চিলেকোঠার ঘরে যাবি না। কেন দিদা? অবাক হলো ছোটন। এখানে লোকজনের হইচই বেশি। মুশকিল আসান ওখানে বসেছেন। রাতে ওর পোষা জিন আসবে, তাই নিরিবিলি জায়গা দরকার। খবরটা শোনা মাত্র ছোটন ছুটল রিমকিদের বলার জন্য। সিমকি উত্তেজিত হয়ে বলল, তার মানে পোষা জিন আজই ইতুকে নিয়ে আসবে? ঝন্টু শুকনো গলায় বলল, দিদার মাথায় কি কোনো বুদ্ধি নেই? কোন আক্কেলে মুশকিল আসানকে আমাদের ঘরে পাঠালেন পোষা জিন আনার জন্য? বাড়িতে আর কোনো ঘর ছিল না? রিমকি একটু বিরক্ত হয়ে বলল, পোষা জিন নিশ্চয় তোমার ঘাড় মটকাতে আসবে না, ওটা আসবে ইতুকে আনার জন্য। ছোটন ফোড়ন কাটল, ইতুর জন্য ওর কোনো দরদ থাকলে তো। হুঁ, যত দরদ সব তোরই আছে। মুখ কালো হয়ে গেল ঝন্টুর। ছোটন একটা শক্ত কথা বলতে যাচ্ছিল, তখনই রিমকির নানি আর মা এসে ঘরে ঢুকলেন। নানি ছোটনকে বললেন, হ্যাঁ রে, গিরিবালার কাছে শুনলাম তোদের ভূপালী জেঠি নাকি আজই চলে যাবেন। মাথা নেড়ে সায় জানিয়ে ছোটন বলল, ঠিকই শুনেছেন, সন্ধে 6টার ফ্লাইটে যাচ্ছেন। ভূপালী জেঠুর নাকি খুব অসুখ করেছে। রিমকির মা বললেন, মা চলো, এবেলা গিয়ে ওর দোয়া নিয়ে আসি। চল বাছা। হতাশ হয়ে নানি বললেন, হাঁপানির জন্য আমাকে একটা তাবিজ দিতে চেয়েছিলেন, সেটা বুঝি আর কপালে জুটল না। ওরা দুজন বেরিয়ে যাওয়ার পর ছোটন রিমকিকে জিজ্ঞেস করল, সাইফ ভাইকে দিদা কোথায় পাঠিয়েছেন, কিছু জানতে পেরেছ? ঠিক করে হেসে সিমকি বলল, ছোটপা গিয়েছিল মাকে জিজ্ঞেস করতে, ধমক খেয়ে ফিরে এসেছে।
মা বলেছে বড়দের ব্যাপারে ছোটদের নাক গলানো মোটেই ভালো নয়। রিমকির গম্ভীর চেহারা দেখে ছোটনের মায়া হলো। বলল, পৃথিবীর সব খারাপ কাজ বড়রাই করে। হীরের নেকলেসটা তো ছোটরা নেয়নি, বড়দেরই একজন সরিয়েছে ওটা। ছোটনের এক কথায় রিমকির মন ভালো হয়ে গেল। উত্তেজিত গলায় জানতে চাইল, কে নিয়েছে ওটা? ছোটন বলল, ইতু ফিরে আসুক, সব জানতে পারবে। রিমকি বলল, আমার মন বলছে ইতু আজই ফিরে আসবে। ছোটরা অনেক কিছুই আগে থেকে বুঝতে পারে, বড়রা যা পারে না। দিদা যে বলেন ছোটরা হলো ফেরেশতা, সে তো মিছে কথা নয়। ইতু ঠিকই ফিরে এলো সন্ধ্যার পর। বিকেলে ভূপালী জেঠিমা বাড়ি শুদ্ধ সবাইকে কাঁদিয়ে নিজেও কাঁদতে কাঁদতে চলে গেছেন। কাঁদেননি শুধু দিদা। বড় ফুপি আড়ালে গিয়ে রিমকির নানিকে বলেছেন, হীরের নেকলেস চুরির শোকে নাকি দিদা পাথর হয়ে গেছেন। ছোটরা অবাক হয়েছিল, ভূপালী জেঠিমা চলে যাচ্ছেন, অথচ মির্জা এহতেশামের কোনো খবর নেই। সেই সকালে বেরিয়ে সাইফও লাপাত্তা হয়ে গেছে। ভূপালী জেঠিমা চলে যাওয়ার পর রিমকির মা আর নানিও চলে যাচ্ছিলেন। দিদা ওদের আটকে রেখেছেন এই বলে, রাতে মুশকিল আসানের পোষাজিন ইতুকে আনবে, না দেখে চলে যাওয়া কি ঠিক হবে? অগত্যা থেকেই যেতে হলো ওদের। ইতু ফিরে আসবে জেনে রিমকি সিমকির আনন্দ উত্তেজনাও কম নয়। ঠিক 6টার সময় সাইফ এলো ইতুকে নিয়ে, সঙ্গে এসপি আমিন আহমেদ। ইতুর মা ছুটে গিয়ে জড়িয়ে ধরলেন উস্কো খুস্কো চেহারার ইতুকে। দিদা সাইফের থুতনি নেড়ে আদর করে বললেন, এটা বুঝি মুশকিল আসানের পোষা জিন, দেখলেই যে আদর করতে ইচ্ছে করে। বাড়ির সবাই তখন বাইরের বসার ঘরে, কেউ সোফায় বসা, কেউ চেয়ারে, কেউ মাটিতে, কেউ দাঁড়িয়ে। বড় জেঠু অবাক হয়ে একবার এসপিকে বললেন, কোথায় পেলেন ইতুকে? আরেকবার সাইফকে বললেন, তুমি কবে থেকে মুশকিল আসানের পোষাদিন হলে? সাইফ দিদার দিকে তাকালো, মুখে মিটিমিটি হাসি। দিদা ওকে চোখ টিপলেন। যা জানো বলে ফেলো বাপু, ঝটপট। সব কথা না শুনে বৌমারা এখান থেকে নড়বে না, তোমাদেরও চা নাস্তা জুটবে না। সারাদিন ধকল তো কম যায়নি। সাইফ বলল, ইতুকে উদ্ধার করার ব্যাপারে আমার বা আমিন ভাইয়ের তেমন কোনো ভূমিকা নেই, কৃতিত্বটা 16 আনা দিদার। দিদা চোখ মোটকে সাইফকে বললেন, আমাকে কেন তেল দিচ্ছ বুঝতে বাকি নেই বাছা। বড় জেঠু এমনই উত্তেজিত ছিলেন যে দিদাকেই ধমক দিয়ে বসলেন, আহ মা, কথার মাঝখানে কথা বলো না তো। দিদাকে এভাবে কেউ ধমক দিতে পারে দেখে ভুপি জেঠিমা কাকিমাদের মুখ শুকিয়ে কাঠ হয়ে গেল। শুধু দিদা হাসি চেপে বললেন, ঠিক আছে বাপু, এই আমি মুখে কুলুপ আটলাম, শেষে আমায় কিছু বলতে পারবে না। সাইফ মৃদু হেসে বলল, সকালে দিদা এসে বললেন ইতুকে মির্জা এহতেশাম কিডন্যাপ করেছে। ও কাল রাতে এসেছিল ভূপালী জেঠিমার কাছে। বাড়ির সবাই তখন মুশকিল আসানকে নিয়ে ব্যস্ত। ও সোজা ভূপালী জেঠিমার ঘরে ঢুকে তাকে নিচে ডেকে নিয়ে বললে, ছোড়াটাকে নিয়ে খুব বিপদ হচ্ছে, অনেক কথা জেনে ফেলেছে, দলের সবাই চাইছে মেরে ফেলতে। ভূপালী জেঠিমা ওকে বলেছেন কিছুদিন লুকিয়ে রাখো, তোমাদের বিয়েটা আগে হয়ে যাক, তারপর যা ভালো মনে করো করবে। দিদা আড়ালে থেকে ওদের কথা শুনে যা বোঝার ঠিক বুঝে নিলেন। সকালে আমাকে বললেন, এক্ষুনি এসপিকে গিয়ে বলো মির্জা এহতেশামকে অ্যারেস্ট করতে। ধরে পিটুনি দিলেই বলে দিবে ইতুকে কোথায় লুকিয়ে রেখেছে। আমার কাছে সব শুনে আমিন ভাই নিজেই ফোর্স নিয়ে এহতেশামের বাড়িতে গেলেন। ওকে অ্যারেস্টের কথা বলাতে প্রথমে কি হম্বিতম্বি, নাকি আইজিকে ফোন করবে, মিনিস্টারকে ফোন করবে, এসপির চাকরি খাবে। থানায় নিয়ে জেরা করে কথা বের করতেই বিকেল হয়ে গেল। তারপর ওকে নিয়ে ফরাসগঞ্জের একটা বাড়ি রেড করে ইতুকে উদ্ধার করেছি। এহতেশামের ছিল নকল ওষুধের কারখানা। যে বাড়িতে ইতুকে ওরা লুকিয়ে রেখেছিল সেটা ছিল ওদের গুদাম। ওর লোকজনদের ধরার জন্য আরও কয়েকটা জায়গা রেড করতে হয়েছে। সাইফের কথা শোনার সময় কারো চোখের মণি ঠিকরে বেরিয়ে আসার দশা, কারো চোয়াল ঝুলে গেল। ওর কথা শেষ হওয়ার পর কয়েক মুহূর্ত কেউ কোনো কথা বলল না। সবাই ইতুর দিকে এমনভাবে তাকিয়েছিল যেন ও ভিন্ন কোনো গ্রহ থেকে এসেছে। বড় জেঠু ভাঙা গলায় ওকে বললেন, তুই কি করে জানলি?
এহতেশামের নকল ওষুধের কারখানা আছে? আমি তো নেকলেস চোর ধরার জন্য বসেছিলাম বর্মনদের দোকানে। লাজুক হেসে ইতু ওর অভিযানের ঘটনাটা খুলে বলল। হানাবাড়িতে ক্লোরোফর্মের গন্ধে জ্ঞান হারাবার আগে যে কথাটা শুনে ও চমকে গিয়েছিল, পরে ওর মনে পড়েছে। সেটা ছিল এহতেশামের গলা। কাকে যেন বলছিল, তোমার কোনো কথা শুনব না, এবার নকল ওষুধের লেবেল আমরা বড় প্রেস থেকে চেপেছি। লেবেল দেখে কেউ ধরতে পারবে না কোনটা আসল কোনটা নকল। ছোটন উত্তেজিত গলায় বলল, কাল মাঝরাতে গলির মোড়ে ট্রাক থেকে মাল ওঠানামা করতে দেখেছি। ওগুলো নির্ঘাত এহতেশামের ট্রাক ছিল। ছোটনের মা রেগে গিয়ে বললেন, মাঝরাতে তুই ছাদে গেলি কোন সাহসে? হুজুর বলেননি এশার নামাজের পর সব খারাপ জিনরা ঘুরে বেড়ায়? ছোটন শুকনো গলায় বলল, ইতুর জন্য খুব খারাপ লাগছিল মা, ঘুম আসছিল না, জিনের কথা তখন মনে ছিল না। ছোটনের কথা শুনে ইতুর বুকের ভেতরটা কেমন যেন করতে লাগলো। বলল, কিসের জিনের কথা বলছেন সেজো কাকিমা? ওটা হচ্ছে মুশকিল আসানের বুজরুকি। ও এহতেশামের দলের লোক। জিনের কথা বলেছে রাতে যেন কেউ ঘর থেকে না বেরোয়, ওতে মাল সাপ্লাই দিতে সুবিধে হয়। সাইফ দিদাকে বলল, হীরের নেকলেস কিভাবে উদ্ধার করলেন এ কথা কিন্তু সকালে আমার জানা হয়নি। আমিন ভাইও কিছু জানেন না। বড় জেঠু চোখ কপালে তুলে বললেন, হীরের নেকলেস কোথায় পেলে মা? কিছু তো বলনি। মুখ টিপে হেসে দিদা বললেন, একটু আগে আমাকে ধমক খেতে হলো কথা বলার জন্য। কোন মুখে আবার কথা বলি বাছা? বড় জেঠু লজ্জা পেয়ে বললেন, তুমি যে কি মা, ছোটদের সামনে আমাকে এভাবে জব্দ করা ঠিক হচ্ছে? ইতু ছুটে এসে দিদাকে জড়িয়ে ধরে বলল, বড় জেঠুকে না বললেও আমাকে বলতে হবে। তোমার নেকলেসের জন্য গোয়েন্দাগিরি করতে গিয়ে আর একটু হলে জানটা যেত। ইতুকে আদর করে চুমু খেয়ে দিদা বললেন, তোর 70দের জান যাক, তুই 100 বছর বাঁচবি। তবে গোয়েন্দাগিরিতে ছোটন পাশ করবে কিনা সন্দেহ। ছোটন অবাক হয়ে বলল, ওটা যে ছোটকা নিয়েছে তোমাকে বলিনি বুঝি? ছোটকা আরও অবাক হয়ে বললেন, তুই বলছিস কি ছোটন? হীরের নেকলেস আমি নিয়েছি? তুমি বুঝি পরশু রাতে ওটা বিক্রি করার জন্য স্বর্ণকারের দোকানে যাওনি? মরিয়া হয়ে বলল ছোটন। ছোটকা অসহায় গলায় বললেন, হায় আল্লাহ, এ ছোড়া বলে কি মা? মৃদু হেসে দিদা ছোটনকে বললেন, কলিমুদ্দিনকে আমিই পাঠিয়েছিলাম স্যাকরার দোকানে। ভূপালী বউ জাহানারাকে যে জড়োয়া সেটটা দিতে চেয়েছিল সেটা খাঁটি না মেকি যাচাই করে দেখার জন্য। বড় ফুপি অবাক হয়ে বললেন, ওটা কি মেকি ছিল? হ্যাঁ বাছা, সায় জানিয়ে দিদা বললেন। তখনই আমি বুঝলাম হীরের নেকলেসটা ভূপালী বউই সরিয়েছে। কিভাবে সরালো মা? প্রশ্ন করলেন মেজু ফুপি। যেদিন আমরা পিকনিকে গেছি সেদিনই সরিয়েছে। এহতেশাম ওকে সাহায্য করেছে। ও তো নিজেই বলেছিল দুপুরে এহতেশাম আসবে। তুমি সেটা উদ্ধার করলে কিভাবে? অনেক কষ্ট করতে হয়েছে। গোবিন্দ মিস্ত্রিকে এনে লুকিয়ে ওর ট্রাঙ্কের চাবি বানিয়েছি। কাল রাতে ও যখন এহতেশামের সঙ্গে নিচে বসে শলা করছিল তখন ট্রাঙ্ক খুলে ওটা উদ্ধার করেছি। জিনিসটা যখন পাওয়াই গেছে তখন আমি চাইনি এ নিয়ে আত্মীয় কুটুম্বদের ভেতর কথা উঠুক, তাই ওকে তড়িঘড়ি পাঠিয়ে দিলাম। ছোটন অবাক হয়ে বলল, তার মানে সকালে তুমিই রিমকিদের বাসায় বসে ভূপাল থেকে জেঠিমাকে ফোন করেছিলে? একগাল হেসে দিদা বললেন, ঠিক ধরেছিস, আমি ওর পরসান হয়ে ফোন করেছিলাম। অবশ্য চোরাই নেকলেস হারাবার দুঃখে ও এমনিতেই চলে যেত। যখন ও দেখেছে ওটা ট্রাঙ্কে নেই তখনই বুঝে নিয়েছে ওর চালবাজি শেষ। বিয়ের আগে এহতেশামের পাকাপাকিভাবে শ্বশুরবাড়ি যাওয়ার খবর পেলে ও হার্টফেলও করতে পারত, তাই ওকে পাঠিয়ে দিতে হলো। এসপি আমিন আহমেদ দিদাকে বললেন, মুশকিল আসানটাকে ঠিকমতো আটকে রেখেছেন তো? দিদা হেসে বললেন, দরজার বাইরে তালা দিয়েছি। ছাদ থেকে ঝাঁপিয়ে পড়ে মরতে না চাইলে ওকে ঘরেই পাবে, যাওয়ার সময় নিয়ে যেও। বড় জেঠু কি বলতে যাবেন তখনই ঘরে ঢুকলো সূত্রাপুর থানার দারোগা। মোটাসোটা মানুষটা হাঁসফাঁস করে দিদাকে বলল, বলিনি বজ্জাত বেটি আমার চোখে ফাঁকি দিয়ে পালাতে পারবে না, ঠিকই ধরে ফেলেছি ফতুল্লা থেকে। দারোগার পেছনে দাঁড়িয়ে ফোঁত করে কাঁদছিল দুঃখীর মা। দিদা ছুটে গিয়ে ওকে বুকে জড়িয়ে ধরলেন। আর কাঁদিস না বাছা,
কাল থেকে তোর কথা ভেবে মনটা পেরেশান হয়ে আছে। পালিয়েছিলি কেন? ভূপালী বউয়ের কথায়? বড় মা। দিদার আদর পেয়ে হাউমাউ করে কাঁদতে লাগলো দুঃখীর মা। রাঙা বিবি আমারে কয়, খবির জিন্ডার নজর বলে আমার উপর পড়ছে। এই বাড়ির 10 মাইলের ভিতর থাকলে আমার বাচন নাই, গুষ্টি শুদ্ধা মরণ লাগবো। এই কথা কাউকে কইলে বলে জিন লাইগা যাইব। এই ডরে আমি পুলিশেরও কিছু কই নাই গো। হাউ হাউ হাউ। মেজো ফুপি বললেন, তোকে এসব কথা বলার কারণটা কি? তুই কি নেকলেস সরাতে দেখেছিলি? দেখতেও পারত। দিদা সোফায় বসে শান্ত গলায় বললেন, সেদিন ও কিছু দেখেছে কি না ভূপালী বউ তো জানে না। ওর ভয় ছিল দুঃখীর মাকে নিয়ে। ওকে ভয় দেখিয়ে তাড়িয়েছে, পুলিশের জেরায় যেন ও বেফাস কিছু বলে না ফেলে। তাছাড়া ও পালালে নেকলেস চুরির দায়টাও ওর কাঁধে ফেলা যাবে। কি সাংঘাতিক! এতক্ষণ পর মুখ খোলেন রিমকির নানি। ভাগ্যিস জাহানারার বিয়ের আগে এদের শয়তানিটা ধরা পড়ল। জাহানারার বিয়ের তারিখ কিন্তু ঠিকই থাকছে। মুখ টিপে হেসে দিদা রিমকির নানি আর সাইফকে দেখলেন। তারপর বললেন, শুধু বরের নামটা কার্ডে পাল্টানো হবে। জেঠিমা কাকিমারা সবাই হইচই করে উঠল, এসব কি মা? আমরা তো কিছুই জানি না। বরের জায়গায় কার নাম বসবে? জাহানারা দরজার কাছে দাঁড়িয়েছিল। ওর বিয়ে নিয়ে বড়দের এই ধরনের হইচই করতে দেখে লজ্জা পেয়ে পালালো। দিদা বললেন, বৌমারা যতক্ষণ মিষ্টি না খাওয়াচ্ছে বিয়ের ব্যাপার নিয়ে কোনো কথা নয়। তারপর ছোটনদের দিকে তাকালেন, তোরাও এখন পালা, বড়দের বিয়ের কথায় থাকতে নেই। মিষ্টির ভাগ ঠিকই পাবি। সেজ বউ, ইতুকে আগে 1 গ্লাস দুধ দাও। জেঠিমা কাকিমাদের পেছন পেছন ছোটরাও সবাই বেরিয়ে গেল ঘর থেকে। সাইফকে বসে থাকতে দেখে দিদা বললেন, তুমি তো বাছা তোমার ছাত্রীর ঘরে যেতে পারো। নিজের বিয়ের কথা কি নিজের কানে না শুনলে নয়? দিদার কথায় জেঠুরা কাকারা সবাই ঘর ফাটিয়ে হাসলেন। বেচারা সাইফ তখন লালটাল হয়ে পালাবার পথ খুঁজে পায় না। দোতলায় সিঁড়ি বেয়ে উঠতে উঠতে রিমকি ইতুর কানে কানে বলল, খুব খুশি খুশি লাগছে না ইতু? ইতু মৃদু হেসে রিমকির হাত ধরল। শাহরিয়ার কবিরের বহুরূপী বইটি এখানেই শেষ। এই অসম্ভব সুন্দর শিশু উপন্যাসটি আমার যেমন পছন্দের, আমি আশা করি আপনাদের সকলেরই এই উপন্যাসটি ভালো লেগেছে। অনেক ধন্যবাদ সবাইকে।